গত ক্লাসে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ে কিছু বেসিক আলোচনা করছিলাম আর কি, আলোচনা টাইপের ক্লাস হয়েছিল। তো আজকে এই চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে তোমরা এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এইচটিএমএল এর কোডিং শিখতে পারবে, যে কিভাবে এইচটিএমএল লেখে। আমরা একদম শুরু থেকে শুরু করব। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি করবে, অবশ্যই অবশ্যই করবে, কারণ এই ক্লাসগুলো না পারলে, এই বেসিক ক্লাসগুলো না পারলে কিন্তু সৃজনশীল বহু নির্বাচনে তুমি কাজ করতে পারবে না, তখন লাইভে কিন্তু সমস্যা হবে। আমরা দ্রুত এই ক্লাসগুলো শেষ করে লাইভ শুরু করব। তো আমরা এখন এইচটিএমএল শিখবো। তো আমি তোমাদের 25 থেকে 30টা ট্যাগের ব্যবহার শিখাবো, তারপরে ক্লাস চলাকালীন সময় বাড়তে পারে দু একটা। এই ক্লাসগুলো শেষ করে আমরা লাইভে যাব সৃজনশীলে প্র্যাকটিস করার জন্য। তো ধরো আজকে আমি তোমাদেরকে 10টা শিখাবো। তো ধরো 3টা ক্লাসে 30টা শিখাই দিব। আজকে আমরা 10টার ব্যবহার শিখবো। আমি এই পাশে ছোট্ট করে লিখি, তোমরা এইগুলো নোট করে রাখবা খাতায়। আচ্ছা, উপরে লেখো এইচটিএমএল ট্যাগ সমূহ। এইচটিএমএল ট্যাগ সমূহ, ওকে। আচ্ছা, এইচটিএমএল ট্যাগ সমূহ যেমন এটা হচ্ছে শুরু ট্যাগ, লেখো শুরু ট্যাগ। এটি হচ্ছে শেষ ট্যাগ। তারপরে টিআর, এটি হচ্ছে টেবিল রো, মানে টেবিলের সারি তৈরি করার সময় এটা প্রয়োজন হবে। টিএইচ, এটা হচ্ছে টেবিল হেডিং, অর্থাৎ টেবিলের ভিতরে হেডিং লেখার সময় টিএইচ লাগবে। এটি হচ্ছে টিডি, টেবিলের ডেটা অর্থাৎ টেবিলের ভিতর তথ্য লেখার সময় এটি লাগবে। তারপর হচ্ছে ক্যাপশন, অর্থাৎ টেবিলের উপরে যদি কিছু থাকে সেটি লেখার জন্য আমরা ক্যাপশনটি ব্যবহার করব। এরপর লেখো ইউ। ইউ হচ্ছে আন্ডারলাইন, কোনো শব্দের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে আমরা ইউ ব্যবহার করব। এরপর হচ্ছে রো স্পেন। রো স্পেন, আর ও ডাব্লিউ এস পি এন, রো স্পেন, এটার ব্যাখ্যা লেখো সারির ভিতর জায়গা দখল করে। আরেকটা লেখো কল স্পেন, এটা হচ্ছে কলামের ভিতর জায়গা দখল করে। তো 1 2 3 4 5 6 7 8 9। আরো লেখো অ্যালাইন সেন্টার, এএলআই জিএন, অ্যালাইন সেন্টার, এএলআই জিএন, অ্যালাইন রাইট, তারপরে অ্যালাইন লেফট, এএলআই জিএন, অ্যালাইন লেফট। আচ্ছা, এটা এইগুলোর ব্যাখ্যা লেখো। অ্যালাইন সেন্টার কোনো শব্দকে মাঝে লেখার জন্য, রাইট হচ্ছে ডানে লেখার জন্য, লেফট হচ্ছে বামে লেখার জন্য। তো এই যে আমি যতগুলো ট্যাগ লিখলাম, এই সব কয়টার ব্যবহার আমি তোমাদেরকে শিখাবো এবং ক্লাস শেষে বাসার কাজ দিব, সেগুলো নিজেরা প্র্যাকটিস করবে। সবকিছু দিয়ে আমি একটা বাসার কাজ দিব। তো কয়টা লিখছি দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি। অলরেডি আজকের ক্লাসে 100% এই 12টা ট্যাগের কাজ তুমি শিখতে পারবে। পরবর্তী ক্লাসে 8-10টা শেখাবো, আবার 10টা শেষ। ওকে, মাত্র 2 থেকে 3টা ক্লাসে। আচ্ছা, প্রথমে এই এইচটিএমএল করার আগে তোমাকে একটা জিনিস শিখে রাখতে হবে, সেটি হচ্ছে কি জানো? এইচটিএমএল এর নাম নিলে, মানে কোনো প্রশ্নে ধরো এইচটিএমএল করবা, এইচটিএমএল এর নাম নিচ্ছ, তোমার বেসিক ট্যাগ লেখা লাগবে। যেমন এইচটিএমএল শুরু, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল। টাইটেল যে কোনো কিছু শব্দ হতে পারে যদি উল্লেখ না থাকে, আর যদি উল্লেখ থাকে তাই লিখতে হয়। আমি এগুলো বুঝাই দেবো না। টাইটেল, তারপর হচ্ছে হেড শেষ। এইচটিএমএল যা শুরু হয় তাই শেষ হয়, শুধু এমটি ট্যাগ গুলো শুরু আছে, শেষ নাই। তো এটা হলো শুরু প্রতীক, এটা হলো শেষ প্রতীক। যখন শুরু করবো তখন শুরু প্রতীকে লিখবো, যখন শেষ করবো শেষ প্রতীকে লিখবো। আচ্ছা, হেড, হেডের পর হচ্ছে বডি শুরু, বডি শুরু। এই যে দেখো আমি বোর্ডে যা লিখছি, এটাকে বলা হয় এইচটিএমএল এর বেসিক ট্যাগ। 4টি এইচটিএমএল, হেড, টাইটেল, বডি, এই 4টিকে বলা হয় এইচটিএমএল এর বেসিক ট্যাগ। মানে তুমি এইচটিএমএল এর নাম নিচ্ছ, যে এইচটিএমএল লেখবা, হ্যাঁ, এই চিন্তা করলে এতটুকু লিখে তারপরে ভাবতে হবে যে এখন কি হবে। তো এটা বাধ্যতামূলক লেখা লাগবে, এই কারণেই তুমি এখন এই জিনিসটা দেখা দেখা কয়েকবার লেখো, 1 বার 2 বার 3 বার, যতক্ষণ পর্যন্ত অদেখা না পারবে বডি পর্যন্ত লিখতে, ততক্ষণ পর্যন্ত লেখা চালাই যাও। তো কেউ একবারে পারবে, এটা তো কঠিন কিছু না, একদম সহজ। এইচটিএমএল শুরু, হেড শুরু, টাইটেল ডট ডট টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু। তো কেউ একবারে পারবে, কেউ 2 বারে, কেউ 3 বারে, কিন্তু তোমার পারতে হবেই। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এতটুকু লিখছো, ওকে, ধরে নিলাম তোমরা পারছো। তো যখনই কোনো এইচটিএমএল লেখা শুরু করবা, এতটুকু লিখে নিবা,
আমরা দেখছি যে অনেক গাইডে বা অনেক স্যারে নাকি এইচটিএমএল এর বডি লেখে তারপর লেখা শুরু করে। হ্যাঁ, সেটাও এইচটিএমএল হবে। এই টাইটেল আর হেড হচ্ছে কি, যখন তোমাকে কোনো একটা নামে সেভ করতে বলবে তখন তো তোমার এটা লেখা লাগবে। এখন কখন বলবে কখন বলবে না, তুমি যদি এই জিনিসটা না শেখো তখন তো গুলিয়ে ফেলবা। এই কারণে বলুক আর না বলুক তুমি এতটুকু লিখবা বডি পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো আমি ধরে নিলাম এই পর্যন্ত তোমরা পেরে গেছে। এইটুক পারাই মানে এইচটিএমএল অর্ধেক হয়ে যাওয়া। আর দাগ নাম্বার লিখে উত্তর লিখে এতটুকু তো লিখতে পারবা। ওকে, এবার আসো আমি ধাপে ধাপে তোমাদেরকে বুঝাবো। প্রথমে আমি তোমাদেরকে একটা টেবিল এখানে দিচ্ছি। এই টেবিলটা দিয়ে আমি অনেক কিছু বুঝাবো তোমাদের। একটা টেবিল দিয়ে সব ট্যাগগুলো বুঝাবো। আচ্ছা, আমি এখানে দেখলাম রোল, জিপিএ, জিপিএ রোল দিলাম 101, 102, জিপিএ দিলাম 5.00, 4.50। আচ্ছা, ধরো এই এইচটিএমএলটা আসছে, একদম সহজ যে এই এইচটিএমএলটা করো। তো যখনই তুমি এইচটিএমএল এর নাম নিবে তখনই তোমার এই বডি পর্যন্ত লিখতেই হবে। আচ্ছা, ধরো এখন বডি পর্যন্ত লিখছো, এখন এই এইচটিএমএলটা লেখার জন্য তুমি উদ্দীপকে তাকাবে আর লেখা শুরু করবে। তো আমরা দেখতেছি একটা টেবিল আছে, তো টেবিলের জন্য কি হবে, টেবিল বর্ডার, টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে 1। আচ্ছা, তোমাদের প্রশ্ন যে স্যার টেবিল বর্ডার সমান সমান ডাবল, এটা এরকম কেন হলো বা 1 কি? অনটা হলো পিক্সেল, মানে এই দাগগুলো মোটা না চিকন হবে, স্বাভাবিক আছে, স্বাভাবিক অন। আমি যদি 2 দেই তাহলে আরো বড় হবে, যদি 3 দেই আরো বড় হবে, যদি 4 দেই আরো বড় হবে। তোমরা যারা কোর্স করতেছো না, পরবর্তী লাইভ ক্লাসে আমি তোমাদেরকে এই অ্যাপস এর মাধ্যমে, ফোনের মাধ্যমে বড় ছোট করে দেখাবো না। আচ্ছা, তো আমরা টেবিলে হাত দিলাম তাই টেবিল বর্ডারটা নিলাম। এখন এই টেবিলের সারি তৈরি করব। তো টেবিলের সারি তৈরি করে কি, ওই যে বলছিলাম টিআর, টিআর এর কাজ হচ্ছে কি টেবিলের সারি তৈরি করা। তো একটা জিনিস চিন্তা করো, এই লেখাটা আগে না সারিটা আগে? তাহলে সারিটা আগে, লেখা তো পরে। তা আগে তো সারি বানাইতে হবে, তো সারি বানায় কে? টিআর। এই টিআর দিয়ে আসলে ধরো এই সারিটা হইলো। এবার এই সারির ভিতরে অর্থাৎ টেবিলের এই খোপের ভিতরে কোনো কিছু লিখতে হলে তোমাকে টিএইচ অথবা টিডি ব্যবহার করতে হয়, হয় টিএইচ নয়তো বা টিডি। এখন তোমাদের প্রশ্ন, স্যার কখন টিএইচ কখন টিডি আমরা বুঝবো কিভাবে? কোনো শব্দ যদি হেডিং আকারে থাকে তাহলে সেটা টিএইচ, আর যদি তথ্য আকারে থাকে সেটা টিডি। আর তুমি যদি একেবারেই ক্যাচ করতে পারতেছো না, বুঝতে পারতেছো না কি হবে, এই টিডি দিয়ে চলে আসবা, ঠিক আছে? আর একটা সহজ উপায় তোমাদেরকে বলে দিই, ওই টিআই যেটা থাকে ওইটা একটু হালকা একটু গাঢ় থাকে, মানে হালকা একটু পরিবর্তন থাকে, ওটা উদ্দীপক দেখলে বোঝা যায়, সেটা টিএইচ হয়। যাক আর কি, এটা আরো সামনে বুঝাবো লাইভ ক্লাস যখন সৃজনশীল প্র্যাকটিস করাবো না। তো এটা হচ্ছে রোল, জিপিএ, এটা কিন্তু হেডিং, কারণ রোল একবার লিখছি দুইজনকে রোল, এখানে আরো যদি রোল লিখি বারবার কি লেখা লাগবে? রোল 101, রোল 102 বারবার লেখা লাগবে না, একবার লিখলেই সবাইকে বুঝাবে। তো যেই জিনিসগুলো একবার লিখলে সবাইকে বোঝায় এইগুলি সাধারণত হেডিং। এবার রোল হলে হেডিং, তো হেডিং লাগবো কি দিয়ে? টিএইচ, টিএইচ শুরু, রোল, টিএইচ শেষ, আবার টিএইচ শুরু, জিপিএ, টিএইচ শেষ। মানে টিএইচ দিয়ে রোল লিখলাম আর তো কিছু নাই, টিএইচ শেষ করলাম, জিপিএ লিখলাম, টিএইচ শেষ করলাম। এবার তোমরা বলো তো এই ঘরটা শেষ হয়ে গেছে কিনা? তো যখন এই ঘরটা শুরু করছিলাম তখন টিআর লিখছিলাম, এখন এই ঘরটা শেষ হয়ে গেল তাহলে টিআরটা শেষ হবে, টিআরটা শেষ হলো। আচ্ছা, এবার আমরা পরবর্তী ঘরে আবার যাব। তো যখন পরবর্তী ঘরে আবার যাব তাহলে আবার টিআর শুরু, আবার টিআর শুরু। আচ্ছা, এবার এই ঘরে কি দেখতে পাচ্ছি? যার রোল 101 সে 5.00 পেয়েছে, এটা একটা তথ্য না? যে 5.00 পেয়েছে তার রোল 101 তথ্য। তো তথ্য লেখে কি দিয়ে? টিডি দিয়ে। তারপর এখানে লিখবো টিডি শুরু 101, টিডি শেষ, আবার টিডি শুরু, এর পরের লাইনে কি আছে? 5 পয়েন্ট, পরের খোপে 00, টিডি শেষ। আচ্ছা বলো তো এই ঘরের কাজটা সম্পূর্ণ করে ফেলাম, আর তো কিছু নাই, থাকলে আরো লিখতাম, তাহলে এই ঘর হয়ে গেল। যদি এই ঘর যদি হয়ে যায়, ওই যে এই ঘর যখন শুরু করছিলাম তখন এই যে টিআর দিছিলাম, এই ঘর যখন শেষ হয়ে গেল তাহলে আবার টিআর শেষ,
আবার কি টিআর শেষ। আচ্ছা, এরপরে ধর আমার খাতায় জায়গা না, আমি এই পাশে করতেছি। এরপর আমি আবার আর একটা ঘর দেখতে পাচ্ছি, তাহলে এই ঘরটা আবার শুরু করব। তো যখনই ঘর দরকার তখনই টিআর দরকার, দিলাম টিআর। বাট এই ঘরে আমরা কি দেখতে পাচ্ছি, যার রোল 102 সে 4.50 পেয়েছে, এটা একটা তথ্য। তো তথ্য লেখে কি দিয়ে, টিডি দিয়ে। টিডি 102, টিডি শেষ। আবার টিডি 4.50, টিডি শেষ। এই ঘরে আর কিছু নাই, থাকলে আরো লিখতাম, নাই। এই ঘরটাও শেষ। ওই যে যখন টিআর শুরু করেছিলাম, এখন টিআর শেষ। দেখো তো এই টেবিলে আর কোনো সারি আছে কিনা, যদি আরো সারি থাকতো তাহলে আবার আমরা টিআর শুরু করতাম। যেহেতু আর কোনো সারি নাই, তার মানে আমাদের আর কোনো টিআর হবে না, অর্থাৎ পুরো টেবিলটাই কাজ শেষ। ওই যে লক্ষ্য করো শুরুর দিকে যখন টেবিল শুরু করছিলাম, মানে সবকিছু লিখলাম, এখন কি করব, ওই টেবিলটা শেষ করব। তো টেবিল শেষ করার সময় শুধু টেবিলটা লিখবা, বর্ডার লিখবা না, টেবিল শেষ। ঠিক আছে। আচ্ছা, এবার এই টেবিল শেষ হওয়ার পর পুরো উদ্দীপকে দেখো তো কিছু আছে কিনা, নাই। তাহলে পুরো ডিসপ্লে শেষ। মানে এই যে আমি যদি দাঁড়াই, এই যে আমার কি বলো মাথা, এটা হলো হেড, উপরের অংশ। অর্থাৎ তুমি কোন একটা ডকুমেন্ট তোমার ফোনে সেভ করবা রিনেম দিয়ে, ওইটা হলো হেডিং, মানে টাইটেল, উপরের অংশ। আর ওর ভিতরে যা কিছু থাকবে সেটা হচ্ছে বডি। তো এই যে হচ্ছে উপরের অংশ, আর এই বডি হলো পুরো ডিসপ্লে। তো পুরো ডিসপ্লে শেষ, মানে লেখা হয়ে গেলে তখন ওই যে বডিটা শুরু হয়েছিল বা বডিটা শেষ, অর্থাৎ বডি শেষ। বডি শেষ হওয়ার সাথে সাথে চোখ বন্ধ করে ওই যে শুরুতে এইচটিএমএল শুরু করছিলাম, এবার এইচটিএমএল শেষ। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, অলরেডি এই পর্যন্ত আমি 5টা বুঝাইছি, এই পর্যন্ত 5টা বুঝাইলাম। এখন আমি যদি এই রোল জিপি এর পরিবর্তে অন্য কিছু লিখে বলে যে এইচটিএমএলটা করো, কি পরিবর্তন হবে? এই লেখাগুলো পরিবর্তন হবে, কিন্তু ফরম্যাট তো এক, এ তো কিচ্ছু পরিবর্তন হবে না, ফরম্যাট তো এক। ধর আমি এখানে রোল না দিয়ে দিলাম নেম, রোল 101 যার, তার নাম সাকিব, যার রোল 102 তার নাম ধরো তামিম। তাহলে ব্যাপারটা কি হইলো, তোমার এই জায়গায় যে জিপি না লিখে নেম লিখলা, 5.00 না লিখে সাকিব লিখলা, আর 4.00 না লিখে তামিম লিখলা, হয়ে গেল। তো ধরো তুমি নিজে এরকম একটা টেবিল বসাই, এখন তুমি নিজেই প্র্যাকটিস করো এই কটা দিয়ে। এবার আসো নিচের গুলো যাচ্ছি, বললাম না যে আজকের ক্লাসে আমরা এই 12টা ট্যাগের কাজ শিখবো। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, অনেকে দেখছি ভুল করে, এটা এই ব্র্যাকেটের ভিতরে যা কিছু লিখবা সবসময় ছোট হাতের হবে, এর বাইরে সমস্যা নাই, বড় ছোট ছোট হাতের, কিন্তু ভিতরে সবসময় ছোট হাতের হবে। আচ্ছা, এবার আসো ক্যাপশন। ধর আমি এখানে লিখলাম টেস্ট রেজাল্ট, কি লিখছি বলতো, টেস্ট রেজাল্ট। এখন এই টেস্ট রেজাল্ট যখন থাকবে তখন এখন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, আগের বারে এরকম হয়েছে, এবার এরকম হয়েছে, এবার এরকম আসলে কি হবে, ওই যে বলছিলাম বডি পর্যন্ত তোমার লেখাই লাগবে। আচ্ছা, বডি তোমার লিখলা, এবার তুমি একটু চিন্তা করো তো, শিক্ষার্থী একটু চিন্তা করো তো, যে এই টেবিলটা আগে নাকি ওই উপরে টেস্ট রেজাল্টটা আগে, কোন জিনিসটা আগে লেখা, যে জিনিসটা আগে সেটার আগে তোমার লিখতে হবে। অনেক গাইডে দেখছি যে অনেক স্টুডেন্ট অভিযোগ করছে, স্যার এখানে তো আপনি এভাবে করান, গাইডে দেখছি যে আগে করছে টেবিল বর্ডার পরে ক্যাপশন। আচ্ছা, তোমরাই বলো আগে টেবিল নাকি টেস্ট রেজাল্টটা আগে? তো টেস্ট রেজাল্টটা আগে, যেটা আগে সেটার কাজ আগে, তার মানে টেবিল বর্ডারের আগেই ওই টেস্ট রেজাল্টের কাজ করে নিতে হবে। এই টেবিলের উপরে যা কিছু থাকে সেটাকে বলা হয় ক্যাপশন। এখানে লিখবা ক্যাপশন শুরু, কি আছে, টেস্ট রেজাল্ট, ক্যাপশন শেষ। বুঝে নিও, ক্যাপশন শুরু, ক্যাপশন শেষ, হয়ে গেল, শেষ। আচ্ছা, তো যদি টেবিলের উপরে কিছু থাকে তাহলে ক্যাপশন কখন হবে, ওই টেবিল বর্ডারের উপরে ক্যাপশন। আচ্ছা, এই পর্যন্ত বুঝলা। এবার ধরো ওই ক্যাপশনের নিচে আন্ডারলাইন বা এই 4.50 নিচে আন্ডারলাইন, কোন শব্দ নিচে আন্ডারলাইন থাকতেই পারে। তো এখন এই আন্ডারলাইন থাকাতে কি আহামরি পরিবর্তন হবে? কিচ্ছু পরিবর্তন হবে না। আন্ডারলাইন মানে হলো ইউ, তাহলে যেই শব্দের নিচে আন্ডারলাইন সেই শব্দ যেভাবে আছে ওইভাবেই সবকিছু ওইভাবেই থাকবে, শুধু ইউ এর জন্য সেই শব্দের আগে ইউ শুরু হবে, সেই শব্দের পরে ইউ শেষ হবে। যেমন ধরো ক্যাপশনের নিচে আন্ডারলাইন, তাহলে ক্যাপশন লিখলাম, এরপরে ইউ শুরু, ওই ক্যাপশন শেষ হওয়ার আগেই ইউ শেষ, কারণ যেই শব্দের নিচে আন্ডারলাইন সেই শব্দের
লেখার আগে ইউ শুরু, লেখার সাথে সাথে ইউ শেষ, আর আগে সব ঘটনা বিদ্যমান। তাহলে আন্ডারলাইন থাকলে কি না থাকলে কি, নিয়ম তো এক। তাহলে আন্ডারলাইন থাকলে কি করতে হবে, ইউ এর ব্যবহারটা করতে হবে। যেমন এখানে ধরো 4.50 নিচে আন্ডারলাইন, তাহলে এইটার আগে ইউ শুরু, এইটার সাথে সাথে ইউ শেষ, হয়ে গেল। আর আন্ডারলাইন না থাকলে ইউ এলো না, এলো না। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, এই পর্যন্ত বুঝে গেছো তাই না? এরকম নিজেরা টেবিল বানিয়ে এখন প্র্যাকটিস করবে। প্রয়োজন আমি তোমাদের ছবি তুলে গ্রুপে দিব, ওইখান থেকে তোমরা করবা, করে আবার গ্রুপে বাসার কাজ জমা দিবা। হয়েছে কিনা? তোমরা যে কোর্স করতেছো, বিশ্বাস করো, আমার আমার কথার সাথে মিলাই নাও, আইসিটিতে সর্বোচ্চ নম্বর পাবে। আজকেও আমার কোচিং একজন মিষ্টি দিয়ে গেছে, সে আইসিটিতে 93 পাইছে। অনেক স্টুডেন্ট আমাকে স্ক্রিনশট পাঠাইছে, আমি ওদের মেসেজে স্ক্রিনশট দিয়ে রাখছি, ওরা 100-তে 100 পাইছে। কারণ 23 সালে যারা পরীক্ষা ছিল তাদের জন্য সহজ ছিল 100-তে 100 পাওয়া। 3টা সৃজনশীল দেখা গেল 30-এ 30 পেয়ে গেছে, 20টা নির্বাচনী 25-টা ভিতরে 20টা হয়ে গেছে। তাহলে 30 আর 50 যে পাইছে তার 100 হয়েছে। ঠিক আছে, আচ্ছা। যাই হোক, এবার আমি তোমাদের রো স্পেন দিয়ে একটা শিখাই। রো স্পেনের কাজ কি? সারির ভিতরে জায়গা দখল করে। কিসের ভিতরে? সারির ভিতরে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এই দুইজন এই 5.00 পাইছে। কয়জনই? দুইজনই। এখন এই দুইজনের জন্য 5.00 5.00 দুইজন যেহেতু একই মার্ক পাইছে, দুইবার লেখার কোনো কারণ নেই, একবার লিখলে হবে। যেমন ধরো তোমার এই এসএসসি পরীক্ষায় ধরলাম 1 লক্ষ স্টুডেন্ট জিপিএ 5 পেয়েছে, 1 লক্ষ বার লেখার কোনো কারণ নেই। একের থেকে সিরিয়াল 1 লক্ষ বার কমান্ড দিয়ে নিয়ে নিব, তারপরে একবার লিখবো, ওই 1 লক্ষকে বুঝাবে। যেমন এখানে কয়জন? দুইজন জিপিএ 5 পেয়েছে, এরকম দুইবার না লিখে দেখো তো, আমি যদি এইভাবে ডিজাইনটা করি, আমি যদি এইভাবে ডিজাইনটা করি, তাহলে এই দুজনকে বুঝাচ্ছে কিনা যে দুইজনই পাইছে। তাহলে দুইবার না লিখে এরকম লিখলাম। এখন ধরো পরীক্ষা হলে এরকম একটা স্টেবল চলে আসছে, তুমি তো ওই যে একটু আগে আমি যেভাবে বুঝাইছিলাম ওইটা পারো, এইটা পারলা না। এরকম আসলে কি কেমন করতে হবে সেই জিনিসটা আমি তোমাকে এখন বুঝাই দিচ্ছি। অর্থাৎ আমি ইচ্ছা করলে এখন এই 30টা ট্যাগ তোমাদেরকে লিখে দিতে পারতাম, কিন্তু সেটা বুঝতা না। আমি যে কয়টা লিখছি এই প্রত্যেকটার ব্যবহার বুঝাই দিব। আচ্ছা, তো 5.00 এরকম থাকলে কি হবে? এরকম থাকলে এই পর্যন্ত তো কোনো পরিবর্তন নাই, অর্থাৎ এই জিপিএ পর্যন্ত কোনো পরিবর্তন নাই। এরপর এই লাইনের জন্য টিআর নিলাম, টিডি লিখলাম, 101 লিখলাম। এই 5.00 কয় ঘর দখল করছে? 2 ঘর। তো সারি আকারে না কলাম আকারে? কলাম আকারে মানে খারাপ হবে, আর আর হলো সারি আকারে। তো সারি আকারে দখল করলে রো স্পেন সূত্রটি হয়। তো এই জায়গায় রো স্পেন সূত্রটি ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে সেই জিনিসটা দেখাই দিচ্ছি, একদম সহজ। ওই যে টিডি লিখলা, তারপরে রো স্পেনটা লিখবা স্পেস দিয়ে আর কি ফাঁকা করে, রো স্পেন সমান সমান ডাবল ইনভার্টেড কমা, এই যে এই টিডির এখানে যে শুরু প্রতীকটা দিছিলাম, ওই শুরু প্রতীকটা এই জায়গা হবে। এই পাশে লিখি 5.00, কি করছি বলতো, এই শুরু প্রতীকটা এই জায়গা লিখছি। তাহলে টিডি ওই রো স্পেন সমান 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 ডাবল ইনভার্টেড কমা। এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে তুমি কি লিখবা? ডাবল ইনভার্টেড কমার ভিতরে হলো এই 5.00 মানে এই লেখাটা কয়টা ঘর দখল করছে? 2 ঘর, 1 ঘর 2 ঘর, এর ভিতরে 2 ঘর। যদি ও 10 ঘর দখল করতে এখানে 10 লিখতাম, যদি ও 1 লক্ষ ঘর দখল করতো 1 লক্ষ লিখতাম, তাহলে অটোমেটিকলি ও 2 ঘর নিয়ে নিবে। আচ্ছা, তার এবার এই যে এই ঘর হয়ে গেল, পরে আবার এই ঘর শুরু করবো টিআর টিডি 102। এইবার তো আর এখানে সেই 4.50 নাই, তার মানে এই ঘরটা হইলো না। টিআর শেষ, টেবিল শেষ, বডি শেষ, এইচ টেবিল শেষ। বুঝতে পারছো কেমনে বুঝাইছি, কেমনে করছি? সব এক, শুধু ওই 5.00 2 ঘর দখল করছে, এই জন্য আমরা 2 বার না লিখে একবার রো স্পেন দিয়ে লিখে দিলাম, ও অটোমেটিকলি 2 ঘর দখল করে নিচ্ছে। তারপরে শুধু টিআর শুরু 102, টিআর শেষ হয়ে গেল। আচ্ছা, তো রো স্পেন পর্যন্ত বুঝে গেছে না? এবার ধরো যদি এরকম আসে যে এই টেস্ট রেজাল্টটাও টেবিলের ভিতরে, টেস্ট রেজাল্টটা ধরো টেবিলের ভিতরে, আন্ডারলাইন ধরো নাই বা থাকলো সমস্যা নাই, এইরকম আইসে ওইটাও টেবিলের ভিতরে। এবার কি হবে? বা উপরে বললো যে XYZ কলেজ, অর্থাৎ XYZ কলেজের টেস্ট রেজাল্ট। এবার এই এস্টিমেটটা করো, আরে খাইছে রে, এরকম তো করে যায়নি, এরকম করছিলাম, এরকম করিনি। এরকম থাকলে তোমার কল স্পেন ব্যবহৃত হবে। কি হবে? কল স্পেন। তো এবার আমি এই এস্টিমেটটা করে দেখাচ্ছি। ওই যে কোনো এস্টিমেলের বডি তোমার থাকবে, এই তোমার আমরা
রাখবই, শুধু নিচেরটা পরিবর্তন হবে। আচ্ছা, এবার দেখো কি পরিবর্তন হবে। এবার ক্যাপশন কি, ক্যাপশন এক্স ওয়াই জেড কলেজ ক্যাপশন শেষ শেষ। এবার টেবিল বর্ডারে হাত দাও, টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্ট কমা অন। এবার এই টিআরটা নাও, অর্থাৎ এই ঘরটার জন্য আমরা টিআর নিলাম। এই টেস্ট রেজাল্ট কয় ঘর দখল করছে কলাম আকারে বলো তো? 2 ঘর, 1 ঘর 2 ঘর। তো যদি এরকম না থাকতো স্বাভাবিক, তাহলে যে আগের বার যেমন টিএস দিয়ে লিখছিলাম এরকম টিএস দিয়ে লিখবো, কিন্তু 2 ঘর দখল করার কারণে কল স্পেন। কল স্পেন কয় ঘর দখল করছে? 2 ঘর। 2 কি টেস্ট রেজাল্ট, টেস্ট রেজাল্ট টিএস শেষ। এই ঘরের কাজ হয়ে গেল, ওই যে টিআর শেষ। আবার এই ঘরের জন্য তোমার আবার টিআর নিতে হবে, টিআর নিলা। তাহলে এখন এই পর্যন্ত যদি তোমার আমি বুঝাই দিলাম, মানে ওরকম থাকলে কি হবে, কল স্পেন 2 আর ক্যাপশন ট্যাপশন তো বুঝছোই। তো এর পরের টুক আমার তো করা লাগবে না, এটা তো একটু আগে ছিল, সব এক, কোনো পরিবর্তন নাই, একটু আগে যেটা ছিল আমি যেটা মুছে ফেলছি। আবার টিআর শুরু, টিএইচ রোল জিপিএ ওইটা শেষ, আবার টিআর শুরু 101 মানে টিডি দিয়ে করে দিলাম, হয়ে গেল। তো কল স্পেন পর্যন্ত বুঝে গেছো, কল স্পেন থাকলে কিভাবে ব্যবহার করতে হয়, যে কল স্পেন। আচ্ছা, এই পর্যন্ত ধরো আমি তোমাদেরকে বুঝাইলাম। এবার আমরা শিখবো হচ্ছে অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন লেফট, এগুলোর কাজ কি। ধরো এই রোলটা এই পাশে নাই, মাঝে আছে, জিপিএটা এই পাশে নাই, মাঝে আছে। আচ্ছা, 101 পাশে নাই, মাঝে আছে। 102 পাশে নাই, মাঝে আছে। এটাও ধরো মাঝে আছে। আচ্ছা, এবার এই স্টেবলটা করতে গেলে তোমার এই অ্যালাইন সেন্টারটি লাগবে। তো আমরা দেখছি যে বিভিন্ন বই অ্যালাইন সেন্টার ব্যবহার করছে, কিছু বইয়ে ব্যবহার করে নাই। তো আবার অনেকেই ব্যবহার করে না, এটা কোনো বিষয় না। যদি তুমি অ্যালাইন সেন্টার ভুলে যাও বা কোনো কারণে ব্যবহার না করো, যদি তুমি এটার এই স্টেবল আমি একটু আগে যেভাবে লিখছি ওরকম লিখে দিয়ে আসো, তাও মার্ক পাবে। হয়তো বা দেখা যায় তোমাকে 4-এর ভিতরে হাফ বা 1 কম দিতে পারে। আর যদি পরিপূর্ণভাবে সঠিক অ্যালাইন সেন্টার দিয়ে লিখতে পারো, তাহলে তো প্রশ্নে আসে না কম দেওয়ার। তো এটা আহামরি কঠিন কিছু না যে স্যার আমি লিখবো না, স্যার আমি লিখবো না, লিখো। আর একান্ত যদি ভুলে যাও বা মিস হয়ে যায়, তার জন্য বিভ্রান্ত আর কিছু নেই। অনেক আছে যে অ্যালাইন সেন্টার হবে না হবে, কি হবে, টিএইচ না টিআর, এরকম চিন্তা করে লেখেই না। এই কাজটা কখনোই করবে না। তুমি যতটুকু পারো যা বোঝো লিখে আসবে। ধরো ভুলে গেছো না, কি করবা, তাহলে লিখে আসো, মার্ক পাবা। আর এটা তো অনেক কঠিন না, ভুলার কিছু না, আমি দেখাই দিই। ধরো টিআর শুরু করলাম, এবার এই রোল, এটাও তো টিএইচ। টিএইচ আমরা এখানে এই টিএইচটা শুরু করে রোলটা লিখতাম না, ওই একই জিনিস, খালি ওই এই শব্দটা ঢুকাই দাও। অ্যালাইন সেন্টার, ALIGN সমান সমান ডাবল বেড কমার ভিতরে সেন্টার, হয়ে গেল। মানে এই যে এইখানে যে চিহ্নটা দিতাম, ওই চিহ্নটা এই জায়গায় না দিয়ে এই জায়গায় দিল, আর এই শব্দটা খালি ঢুকে গেল। কি আছে, রোল, লিখলাম রোল, এরপরে টিএইচ শেষ, হয়ে গেছে। আবার জিপিএ মাঝে আছে ঠিক একই ভাবে, টিএইচ এই যে এখানে যা আছে তাই, ALIGN সেন্টার জিপিএ, টিএইচ শেষ, এই ঘরের কাজ হয়ে গেল। তাহলে ওই যে টিআর শেষ, টিআর শেষ। দেখছো মানে কেমনে করলাম? তাহলে মানে বারবার ওই ALIGN কি অনেক কঠিন বানান, বারবার ওই রকম আসবে, মানে আগে যা ছিল তাই, খালি ওই লেখাটা একটু ঢুকছে। তারপরে আবার 101 ওই জায়গায় এরকম টিডি শুরু, অ্যালাইন সেন্টারটা লিখে 101। এবার এই জায়গাও তাই। এবার তোমাদের প্রশ্ন, স্যার এইটা কেমনে লেখা? এটা একদম সিম্পল, আমি এটা দেখাই দিই। এইটা এই লেখাটা আমি এইখানে এই গ্যাপে দেখাই দিই, তোমরা এগুলো পারবে না, এটা দেখাই দিই। টিডি আগে হলো রো স্পেন, পরে অ্যালাইন সেন্টার, কারণ অ্যালাইন সেন্টার পরের কথা, আগে রো স্পেন গুরুত্বপূর্ণ যেটা আগে সেটা আগে হয়। আচ্ছা, আগে হলো রো স্পেন, রো স্পেন কয় ঘর? 2 ঘর। এমনি এই জায়গা শুরু প্রতীকটা না দিয়ে মাঝে আছে অ্যালাইন সেন্টার।
ALI GN অ্যালাইন সেন্টার। এই যে সেই শুরু প্রতীকের ওইটা এই জায়গা হয় না, এই জায়গা হয় না, এই জায়গা হয় না, হয়ে গেল। তারপরে 5.00 লিখে এরকম শেষ করে দিবা, টিডি শেষ। এইটির ভিতরে আর ওই রো স্পিন অ্যালাইন সেন্টার কোনোটাই লেখা লাগবে না, মানে এই ঘরটা দেখাই দিলাম আর কি। তোমরা তো জানো যে এটা কখন হবে, এটা লেখার পরে হয়ে গেল। অ্যালাইন সেন্টার পর্যন্ত বুঝে গেছে। অ্যালাইন রাইট যদি কোনো কারণে এই লেখাটা এই জায়গা থাকে, তাহলে টিএইচ অ্যালাইন সেন্টার হইতো না, রাইট হইতো, মানে ডান পাশে থাকলে। আচ্ছা, যদি এই লেখাটা ওই যে যখন প্রথমে করাইছিলাম বামে, বামে থাকলে লেফট, কিন্তু লেফট দেওয়া লাগে না, কারণ কোন শব্দ লেখা শুরু করলে প্রথমে বাম থেকে শুরু হয়, তো লেফটের ব্যবহার এর জন্য করা লাগে না, এই লেফটের ব্যবহার লাগবে না। তো সেন্টার আর রাইটের ব্যবহারটা লাগে। তো সেন্টার হলো কখন, যখন মাঝে থাকে, আর যদি ডান পাশে থাকে তখন এই একই নিয়ম, খালি অ্যালাইন সেন্টার বানানোর জায়গায় তুমি রাইট লিখে দিবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পারছো যে 12টা ট্যাগের ক্লাস আমি একসাথে করাইছি। এবার এই কয়টা দিয়ে তোমাদের একটা বাসার কাজ দিচ্ছি, এইটা করে আমাকে ওই গ্রুপে দেখাবা, গ্রুপের মেসেজ অপশন আমি ওপেন করে দিব না, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা বুঝছো কিনা বা পারছো কিনা। ঠিক আছে, তো আমরা এই 3টে ক্লাসের ভিতরে পুরো HTML শেষ করব, এরপর আমরা বহু নির্বাচন এবং সৃজনশীল প্র্যাকটিস করব। তোমরা যারা এই প্রাইভেট কোর্সে ভর্তি হয়েছে, এটা তোমাদের স্পেশাল সার্ভিস, তোমাদের জন্য আমার সর্বোচ্চটুকু দিব, মাত্র 1 মাসের বেতন দিয়ে ধরো ফুল বইটা শেষ করতেছে। হ্যাঁ, এই জন্য বলি যে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে এই কোর্সে ভর্তি করে দিও, ভালো কিছু শিখতে পারবে। আচ্ছা, এবার এই কয়টা ট্যাগের উপর ভিত্তি করে আমি তোমাদের একটা বাসার কাজ দিচ্ছি, দেখো তো এটা পারোনি সবাই? আচ্ছা, আমি এখানে লিখলাম স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্ট ইনফরমেশন আন্ডারলাইন। আমি এই জায়গা দিলাম ধরো XYZ কলেজ, এখানে দিলাম হচ্ছে রোল, মাঝে অ্যালাইন সেন্টার দিয়ে লিখবা, মাঝে মাঝে দিচ্ছি রোল, তারপর হচ্ছে নেম, মাঝে মাঝে থাকলে অ্যালাইন সেন্টার, এটাও মাঝে অ্যালাইন সেন্টার, নেম, তারপর দিলাম ধরো গ্রুপ, এটাও মাঝে গ্রুপ, রোল 101 মাঝে, 102 মাঝে, 103 মাঝে। নাম কি দিব বলো? ছোট ছোট নাম দিই, মিম, তারপরে হচ্ছে তামিম, তারপরে মিলি, ছোট নাম দিলাম, হ্যাঁ মিলি। আচ্ছা, এরা ধরো সবাই সায়েন্স, বিজ্ঞান বিভাগের, আমি লিখলাম সায়েন্স মাঝে। আচ্ছা, এই HTML-টা করতে হলে এইখানে যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু দেখতে পাচ্ছ, এই সব প্রয়োজন হবে, শুধু এই যে রাইট আর লেফট বাদে, এই দুইটা বাদে এই সব লাগবে। আন্ডারলাইনের জন্য ইউ, ক্যাপশনের জন্য ক্যাপশন, এই যে কলামের ভিতর কলাম দখল করছে সায়েন্স, সারি ভিতর দখল করছে, মাঝে আছে, হেডিং আছে, সব লাগবে। তো এইটা তোমাদের বাসার কাজ। তো আজকের ক্লাসটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এই HTML-টা করতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা আবার 10টা শিখবো, তারপর ক্লাসে আর 10টা, অর্থাৎ 3টা ক্লাসের মাধ্যমে পুরো ICT বইয়ের HTML পুরোটা হাতে মুঠে চলে আসবে। তারপর আমরা লাইভে প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থেকো।